আজ শুরু করতে যাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম অধ্যায়ের তিনটা সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করব। তোমরা একটু দেখে নাও যে আজকের বিষয়টা হচ্ছে, দেখো একটা সৃজনশীল প্রশ্ন আসছে, কিভাবে আসছে দেখো। নিচের উদ্দীপকটি পড়ো, প্রশ্নগুলো সমাধান করো। মিস্টার সুব্রত কুমার রায় একজন ব্যবসায়ী। 2024 সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায় নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়। কি হয় সংঘটিত হয়? এখানে লেখা আছে কি, ডিসেম্বর 1 তারিখে বলছে কি 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। ডিসেম্বর 3 তারিখে জনতা ব্যাংকে 5,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো, ধারে পণ্য ক্রয় করা হলো, নগদে পণ্য বিক্রয় করা হলো, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন ঋণ গ্রহণ করা হলো এবং 3,000 টাকা আসবাবপত্র ক্রয় ফরমাশ প্রদান করা হলো। ক নম্বর প্রশ্ন বলছে কি, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করো। ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে, কি বলছে, সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। বিবরণী ছকে হিসাব সমীকরণের উপাদানগুলো লেনদেনের প্রভাব দেখাও। তাহলে এখানে প্রশ্নটা কি বলছে আগে আমরা বুঝি। যে বলছে কি, মিস্টার সুব্রত কুমার রায় একজন ব্যবসায়ী, তিনি 2024 সালে ডিসেম্বর মাসে তার লেনদেনগুলো। তাহলে এইখানে উপরে যে কয়টা, 1 2 3 4 5 6টা, সাধারণত এরকম 6 থেকে 7টা প্রশ্ন আসে, সেখান থেকে আমাদের অঙ্ক করতে হয়। যেমন আমরা যদি এর জাবেদা যদি জানি, তবে আমরা যেমন এরপর কি বলছে, 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলে আমরা সিম্পল বুঝি কি, যে নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। জনতা হিসাব খুললে কি হয়, যে আমরা কি বুঝি, ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। ধারে পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। নগদে বিক্রয় করা হলো, অর্থাৎ কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে কি বলছে কি, ব্যাংক হতে ব্যক্তিগত ঋণ গ্রহণ করা হলো, এটা কোনো লেনদেন নয়। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ যদি গ্রহণ করে, তবে এটা কি ব্যাংক হতে ব্যক্তিগত ব্যবসার থেকে আমরা যদি উত্তোলন করতো, তবে এটা ভিন্নতা। এখানে বলছে কি, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে। আর যদি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করে, তাহলে হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই এর উপাদানের কোনো প্রভাব ঘটেনি, বিধায় এটা কোনো লেনদেন নয়। ব্যবসায়িক বলছে কি, এরপর বলছে কি 3,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ, অর্থাৎ একটা চিঠি, যে আসবাবপত্র ক্রয় করবে তার একটা ফরমাইশ, চিঠি প্রদান করবে। তাহলে আমরা প্রশ্ন পড়ার পরে এবার যদি আমি ক নম্বর 1 নম্বর সমাধান করতে যাই, তাহলে আমি কি লিখবো, যে ব্যবসায়িক লেনদেন এমন ঘটনা কতটা, 10 তারিখ। কি বলছে, 10 তারিখে কি বলছিল, 10 তারিখে বলছিল কি, যে ব্যাংক হতে ব্যক্তি ঋণ গ্রহণ 10,000 টাকা। তা আমি লিখবো কি, প্রথমে লিখবো তারিখ, বিবরণ, টাকা। এখানে পরিমাণ টাকা বিস্তারিত লিখতে পারো এবং টাকা লিখতে পারো। তাহলে 10 তারিখে লিখবো ব্যাংক হতে ঋণ গ্রহণ 10,000 টাকা। এরপর বলছে কি, যে আমার উল্লেখ করছে কি, দেখো, যে 3,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাশ প্রদান। তাহলে আমার এই দুটো লেনদেন নয়। লেখার পর টাকা লিখলাম, তাহলে আমার ক নাম্বার শেষ। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? ক নাম্বার বলছে তোমার লেনদেন নয় এমন ঘটনা, অর্থাৎ এই ঘটনার সময় পরিমাণ নির্ণয় করো। আমি পরিমাণ নির্ণয় করলাম, কিভাবে নির্ণয় করলাম, প্রথমে তারিখ লিখবো, অর্থাৎ 2024 সালে 24 সাল ডিসেম্বর মাসে ব্যাংক হতে ঋণ গ্রহণ ব্যক্তিগত প্রয়োজনের কত টাকা, যে এটা তোমার হচ্ছে 10,000 টাকা এবং আসবাবপত্র ফরমাশ প্রদান 3,000 টাকা, যোগ করে আমার কত টাকা, 13,000 টাকা। ওকে। খ নম্বর প্রশ্ন কি বলছিল, ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে এবং সমীকরণ পদ্ধতিতে, অর্থাৎ আমাকে একটা সমীকরণ পদ্ধতিতে, অর্থাৎ হিসাব সমীকরণ কোন কোন উপাদানের প্রভাব ফেলেছে সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। প্রথমে মনে করো লেনদেন, আমি কি বলছি কি, প্রথমে কি বলছে, প্রথমে বলছে কি 20,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 20,000 টাকা নিয়ে যখন শুরু করছে, তখন কি বলছে, এটা একটি লেনদেন। কারণ কি, কারণটা হচ্ছে কি, এখানে নগদ অর্থ স্বরূপ মূলধন স্বরূপ আনা হয়েছে। কি আনছে, মূলধন স্বরূপ আনা হয়েছে। কত টাকা আনা হয়েছে, 20,000 টাকা। মূলধন স্বরূপ 20,000 টাকা নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পাইছে। আরেকটা কি, মালিকানা সত্ত্ব। অর্থাৎ আমরা হিসাব সমীকরণে কোন কোন উপাদানের প্রভাব ফেললো, তাহলে আমরা এটা বুঝলাম যে এখানে যদি আমি বলি হিসাব সমীকরণ কোন কোন উপাদানের প্রভাব ফেলছে, তাহলে আমি হিসাব সমীকরণটা কি জানি, a = l + ওই। এই a = l + e, অর্থাৎ a বৃদ্ধি পাইছে, a প্লাস, এবং এখানে কি বলছে, ওই প্লাস, a প্লাস = কি, ওই প্লাস। দ্বিতীয় নম্বর লেনদেনে কি বলছে, দ্বিতীয় নম্বর বলছে কি, জনতা ব্যাংকে একটি হিসাব খোলা হলো। জনতা ব্যাংকে যদি হিসাব খোলা হয়, তাহলে কি নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, আর কি ব্যাংকের টাকা বাড়ছে, নগদ টাকার পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে ব্যাংকের টাকা বেড়ে যাচ্ছে কোথায়, তাহলে আমি কি বলছি কি, নগদ টাকা হ্রাস। আর কি সম্পদ, অর্থাৎ ব্যাংকে যে টাকা জমা দিয়েছি, অর্থাৎ নগদ টাকা, ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে,
অর্থাৎ এখানে এ বৃদ্ধি এ হ্রাস, এ বৃদ্ধি এ হ্রাস হিসাব সমীকরণে কোন কোন উপাদানের প্রভাব ফেলছে, তাহলে আমি এখানে বলতে পারবো নগদ টাকা ব্যাংকে জমা দেওয়ার ফলে কি সম্পদ অর্থাৎ কি নগদ টাকা হ্রাস, আর দিকে কি ব্যাংকে জমা সম্পদ বৃদ্ধি। এরপরে 3 নম্বর এটি কি বলছে যে তোমার তারিখ হচ্ছে তোমার 5 তারিখ, 5 তারিখে কি বলছিল ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে যদি পণ্য ক্রয় করি তবে এখানে কি বোঝায়, ধারে যদি পণ্য ক্রয় করি তাহলে আমার জাবেদা কি হয়, আমরা এটা সিম্পলি বুঝি ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট। তাহলে হিসাব সমীকরণে কোন কোন উপাদানের প্রভাব ফেলে, এ সমান সমান এল প্লাস ও ই এর কোন কোন উপাদানের প্রভাব ফেলে, যখন বলছে কি ওই হ্রাস, কি বলছে ওই হ্রাস ক্রয় অর্থাৎ এর এল প্লাস, এটা অর্থ কি একটা সমীকরণে আমরা যদি দুটো পক্ষ হয় তবে দুই পক্ষ হইলে বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে, হ্রাস পাইলে হ্রাস পাবে। যদি এক পক্ষ হয় একটা বৃদ্ধি পাবে একটা হ্রাস পাবে। এখানে কি ঘটনা ঘটছে, অর্থাৎ পাওনাদার, এখানে আমি কি বললাম যে ধারে পণ্য ক্রয় করার ফলে প্রতিষ্ঠানে কি পাওনাদার পরিমাণ বৃদ্ধি পাইছে অর্থাৎ কি এল প্লাস, আরেকদিকে বলছে কি মালিকানা সত্ত্ব অর্থাৎ কি খরচ অর্থাৎ ওই কি হয়েছে হ্রাস পেয়েছে। তাহলে আমার কি বললাম এল প্লাস এবং ওই মাইনাস। এরপর 7 তারিখ কি বলছে নগদে পণ্য বিক্রয় করা হলো। নগদে যদি পণ্য বিক্রয় করি আমরা কি বলি, নগদে পণ্য বিক্রয় করলে কি হয়, নগদে পণ্য বিক্রয় করলে আমার নগদ টাকা অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায়, আরেকদিকে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় অর্থাৎ এ প্লাস ইকুয়াল টু কি ওই প্লাস, অর্থাৎ সম্পদ বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। 10 তারিখে লেনদেন বলছে ব্যাংক হতে ব্যক্তি কোনো এটা কোনো লেনদেন নয়, অর্থাৎ আমরা বলবো কি এখানে ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই তাই এটা কোনো লেনদেন নয়। এরপরে বলছে কয় তারিখ 15 তারিখে বলছে কি নগদ টাকা আসবাবপত্র, তাহলে বলছে কি ফরমাইশ, এখানে কোনো কি আসবাবপত্র কোনো বৃদ্ধি বা হ্রাস কোনো কিছুই পেয়নি অর্থাৎ এটি কোনো লেনদেন নয়। যদি ফরমাইশ আমি যদি পই করতাম তাহলে সেক্ষেত্রে আমরা এটা লেনদেন হইতো। গ নাম্বার কি বলছিল যে তোমাকে মিস্টার সুব্রত কুমার রায়ের, এখানে কি বলছে প্রভাব, লেনদেনের প্রভাব হিসাব সমীকরণের বিবরণী ছকে দেখানো হলো। তাহলে আমরা এখানে কি কি দেখাবো, অর্থাৎ আমি যখন অঙ্ক পড়বো পড়ার পরে আমি দেখবো কয়টা লেনদেন হয়, আমার দুটো বিষয় একটা সম্পদ একটা হচ্ছে কি দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখানে আমার এই দায়ের মধ্যে অনেক সময় ঋণ থাকে, তারপরে বকেয়া কোনো খরচ থাকলে সেখানে থাকে, আমরা এখানে আমরা উল্লেখ করবো, পয়েন্টটি পড়ে উল্লেখ করবো। এখানে বলছি কি দেখো 1/24 সালে তোমার ডিসেম্বর 1 তারিখে বলছে কি নগদ টাকা নিয়ে আসলো, অর্থাৎ একদিকে কি নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে আর দেখতে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার, আমরা দুটো পক্ষে এখানে উদ্ধৃতটা আনবো, তোমরা যদি একবারে করতে চাও একবারও করতে পারবা, প্রত্যেকটা লেনদেন যদি সম্পূর্ণ করে যদি ব্যালেন্স টানতে চাও সেভাবেও তুমি করতে পারবা। তাহলে আমি কি বললাম নগদ টাকা নিয়ে আসছে আমার কি নগদে বেড়ে গেল আর দিকে কি মূলধনে বেড়ে গেল। আমার এইখানে যখন মালিকানা সত্ত্বের সাথে কোনো ঘটনা ঘটবে অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে, মালিকানা সত্ত্বের সাথে যদি কোনো পরিবর্তন ঘটে তবে সেই পরিবর্তনটা আমাকে রিমার্কের ঘরে মন্তব্যের ঘরে লিখে দিতে হবে। এখানে কি হয়েছে মূলধন আনয়ন হয়েছে, মূলধন যদি আনয়ন হয় তাহলে আমার সেই ক্ষেত্রে কি হচ্ছে নগদ টাকা বেড়ে গেছে, আর দিকে কি এখানে তুমি যে আসবাবপত্র নিয়ে আসতা তাহলে আসবাবপত্র লিখতা, যদি ব্যাংকের টাকা নিয়ে আসতা ব্যাংক লিখতা, এখানে এসে নগদ টাকা তাহলে আমি লিখছি কি নগদান হিসাব এবং মূলধন হিসাব। এরপর আমার কি জনতা ব্যাংকে কি করছে আমি হিসাব করছি কয় টাকা 5000 টাকা দিয়ে, তাহলে আমরা সিম্পলি জানি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি এখানে টাকাটা লিখবো কোথায়, এখানে লিখবো হচ্ছে ব্যাংকের ঘরে ডেবিট, এটা যোগ করব এবং পয়সা থেকে মাইনাস করব। মাইনাস করা মানে কি কত টাকা আমার 20000 টাকা ছিল তার থেকে মাইনাস উদ্ধৃত টানার সময় আমাকে এখানে থাকছে 15000 টাকা, এখানে 5000 টাকা এবং এরপরে দেখো এরপরে আমার এখানে কি 20000 টাকা, অর্থাৎ এটাও 20000 টাকা এটাও 20000 টাকা। ওকে, এরপরে কি বলছে দেখো 5 তারিখে ধারে পণ্য ক্রয় করলে আমার কি হচ্ছে পাওনাদার পরিমাণ বেড়ে যাচ্ছে আর কি হচ্ছে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমি যদি ব্যালেন্স টানি তবে উদ্ধৃত 15000 টাকা 5000 টাকা, এই যে 5000 টাকা আর 20000 থেকে 5000 টাকা, অর্থাৎ এটাও 20000 এটাও 20000। 7 তারিখে কি বলছে নগদে পণ্য বিক্রয় করা হলো। নগদে যদি পণ্য বিক্রয় করি তাহলে কি নগদ টাকা বেড়ে যাচ্ছে কত টাকা 15000 টাকা, আর দিকে মালিকানা সত্ত্ব বেড়ে যাচ্ছে 15000 টাকা, অর্থাৎ এটা 30000 ব্যালেন্স, এটা 5000, এটা 30000, এটা 5000, আমার এই দুটো যোগ করলে কত আসে 35000, এটা যোগ করলে 35000, অর্থাৎ আমার হিসাব সমীকরণ দুটোই মিলে গেল। সবাইকে বুঝতে পারছো 1 নম্বর সৃজনশীল প্রশ্ন ক্লিয়ার। তাহলে মূল কথা হচ্ছে তুমি যখন অঙ্ক করবা, অঙ্ক করার সময় তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা কি চাইছিল, প্রশ্ন চাওয়ার পরে তারপরে আমাকে অ্যান্সার করতে হবে। কি বলছি
প্রশ্ন যখন কিভাবে চাচ্ছে সেইভাবে করে আমাকে কিন্তু খেয়াল করে আমাকে প্রশ্ন তুলতে হবে। যেমন কি কি বলছিল আমি আরেকবার বলি, ব্যবসায়িক, এখানে বলছে কি ব্যবসায়িক লেনদেন নয় এমন যে ঘটনাগুলো সমচিহ্নিত করতে হবে এবং ঘটনার সাথে লেনদেন হতে সমীকরণ পদ্ধতিতে, কি বলছে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো এবং হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব, লেনদেনের প্রভাব, এই তিনটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে এবং সেইভাবে করে ভিত্তি করে অ্যান্সার করতে হবে। ওকে, নেক্সট আমাকে এর পরবর্তী যে প্রশ্ন আছে আমরা একটু পরের প্রশ্ন দেখি। এটা হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় থেকে একটা কোশ্চেন, এখানে বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলো সমাধান করো। 2024 সালের মে মাসে মেসার্স আজিমা এন্ড কং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান নিম্নোক্ত লেনদেন সমূহ সংগঠিত হয়। এখানে কি বলছে, মেসার্স আজিমা কারবারে 20,000 টাকা বিনিয়োগ করলেন। কি করছে, 20,000 টাকা বিনিয়োগ করছে। অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করলেন। অফিসের ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করলেন। কি বলছে, 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলো। তারপর হচ্ছে রামিনের নিকট বিক্রয় করা হলো এত টাকা, ব্যাংক চার্জ ধার্য করা হলো 15,000 টাকা, 1500 টাকা এবং ব্যাংক হতে উত্তোলন করা হলো। এই যে বিষয়টা আছে, ব্যাংক হতে উত্তোলন করা হলো, ব্যাংক থেকে উত্তোলনের বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। যদি ব্যক্তিগত কথাটাকে তবে একরকম, যদি ব্যাংক থেকে শুধুমাত্র উত্তোলন কথাটাকে অফিসের প্রয়োজন ধরতে হবে। ধারে পণ্য ক্রয় করা হলো কত টাকা, 15,000 টাকা, মজুরি প্রদান করা হলো 3,000 টাকা, ক্রয় ফেরত 2,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। উপযুক্ত তথ্য হতে আলোকে ব্যাংকের লেনদেনের পরিমাণ নির্ণয় করো। এখানে আমাকে কাজ করতে হবে কি, ব্যাংকের যে লেনদেন গুলো আছে এখানে আমাকে ব্যাংকের লেনদেন খুঁজে বের করতে হবে। কি বলছে, ব্যাংক থেকে ব্যাংকের কি কি লেনদেন আছে সেটা খুঁজে বের করতে হবে এবং হচ্ছে আজিমা এন্ড কং এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হবে এবং হচ্ছে কি আজিমা এন্ড কং এর হিসাব চিহ্নিত করে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। এই প্রশ্ন সমাধান করতে গেলে তোমাকে কি কাজ করতে হবে, ব্যাংকের সাথে ট্রানজাকশন এমন লেনদেন গুলো দেখো কি কি আছে, আমরা একটু প্রশ্ন পড়লেই বুঝতে পারবো। যেমন তুমি দেখো এইখানে উল্লেখ করা আছে কোথায়, এখানে লেখা আছে 12 তারিখে কি লেখা আছে, 12 তারিখে লেখা আছে ব্যাংক চার্জ ধার্য করলো, ব্যাংকের সাথে ট্রানজাকশন, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংকের সাথে ট্রানজাকশন এবং হচ্ছে কি ব্যাংকে জমা দেওয়া হলো। এ বাদে আর কোনো ব্যাংকের কোনো লেনদেন কিন্তু নাই। আমরা যদি ক্যালকুলেশন করতে যাই তবে আমাকে কি লিখতে হবে, 12 তারিখে ব্যাংক চার্জ ধার্য করা হলো 1,500 টাকা, ব্যাংক হতে উত্তোলন করা হলো 6,000 টাকা এবং ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, টোটাল 17,500 টাকা। ক নাম্বার উত্তর শেষ। অর্থাৎ আমাকে বলছে ব্যাংকের সাথে সম্পৃক্ত যে লেনদেন গুলো সেটা লেনদেনের পরে ব্যাংক লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তাহলে ব্যাংকের লেনদেনের পরিমাণে কত আছে, ব্যাংক চার্জ ধার্য করলে আমরা যদি সিম্পল বুঝি, ব্যাংক যদি ধার্য করে চার্জ তাহলে কি যাবে, দেখি ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হতে উত্তোলন করা হলো তাহলে আমরা সিম্পলি বুঝি ব্যাংক থেকে উত্তোলন করলে কি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট এবং তারপরে বলছে কি ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এই যে তিনটা লেনদেনই হচ্ছে আমার যেটা উল্লেখ করে দিয়েছে যে কি বলছে যে ব্যাংক লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ব্যাংক লেনদেনের পরিমাণ কত টাকা, 17,500 টাকা। ওকে, ক্লিয়ার। এরপরে প্রশ্নটা কি বলছিল আমরা একটু পরে দেখি। এখানে তোমার প্রশ্ন বলছে কি আজিমা এন্ড কং এর মালিকানা সত্ত্ব। আমরা জানি কি মালিকানা সত্ত্ব এ সমান সমান এল প্লাস ওই জানি, আর ওই সমান সমান কি জানি, সি প্লাস আর অবলিক আই মাইনাস ই এক্স মাইনাস ডি অবলিক ডাব্লিউ। অর্থাৎ আমরা কি বুঝি এর থেকে, আমরা কি বুঝি যে সি বলতে ক্যাপিটাল, সি বলতে কি ক্যাপিটাল, আর বলতে রেভিনিউ, আই বলতে ইনকাম এবং ইএক্স বলতে এক্সপেন্সেস এবং হচ্ছে ডি বলতে ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। তাহলে আমরা এখানে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, যদি মূলধন থাকে যোগ করতে হবে, মূলধনের সাথে যদি আয় সমূহ আছে সেটা যোগ করতে হবে, ব্যয় থাকলে ব্যয়গুলো বাদ দিতে হবে এবং উত্তোলন যদি থাকে তবে সেক্ষেত্রে বাদ দিতে হবে এবং সেই সাথে যদি উত্তোলন বা ড্রয়িংস বা উত্তোলন মানে একই কথা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতে গেলে কি করব, প্রথমে কত টাকা লেখছে দেখো যে আমার মূলধন আছে 20,000 টাকা এবং এখানে তোমার বিক্রি করছে কত টাকা, 25,000 টাকা, যোগ করলে 45,000 টাকা। তারপর কি ব্যাংক চার্জ ধার্য করছে কত, 1,500 টাকা, মাইনাস করলে কত টাকা আছে, 45,000 টাকা থেকে 1,500 টাকা মাইনাস করলে আমার 43,500 টাকা। ধারে পণ্য অর্থাৎ ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পাইছে, 15,000 টাকা মাইনাস করলে 28,500 টাকা এবং হচ্ছে মজুরি প্রদান করছে অর্থাৎ 3,000 টাকা মাইনাস করার পরে 25,200 টাকা এবং ক্রয় ফেরত অর্থাৎ আমার এখানে কি হচ্ছে মালিকানা সত্ত্ব এখানে কি বৃদ্ধি না হ্রাস, আমরা ব্যয় হচ্ছে হ্রাস পাচ্ছে অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমার এটা প্লাস করছে অর্থাৎ 27,500 টাকা। আমি আবার বলছি খেয়াল করো, যখন আমি মূলধন নিয়ে আসছি কত টাকা, 20,000 টাকা, বিক্রয় করা মাত্র আমার এখানে কি হয়েছে টাকা বেড়ে গেছে অর্থাৎ 45,000 টাকা। ব্যাংক চার্জ ধার্য করছে মানে অর্থাৎ কি ব্যয় বৃদ্ধি পাইছে অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস, মাইনাস করলাম। এরপরে কি বলছে ধারে পণ্য ক্রয় করছে তার মানে ব্যয় বৃদ্ধি পাইছে মানে অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস। এরপর কি বলছে মজুরি প্রদান মানে মজুরি প্রদান করলে আমার এটাও কি
মালিকানা সত্ত্ব হ্রাস। এবার হচ্ছে কি আমার কি ক্রয় হতে মালিকানা সত্ত্ব বৃদ্ধি এটা যোগ করলাম, তাহলে আমার 27,500 টাকা। ক্লিয়ার? এরপরের প্রশ্নটা কি বলছিল যে আমাকে যে কথাটা বলছে যে উল্লেখ করতে হবে কি লেনদেনের সময় ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। ডেবিট ক্রেডিট অর্থাৎ আমি কিন্তু প্রথমেই বলছি তোমাদের জাবেদা শেখার কোনো বিকল্প কোনো পথ নেই, জাবেদা শিখতেই হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমার জাবেদা প্রয়োজন আসে। দেখো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার ক্ষেত্রে এখানে কি বলছিল, 1 তারিখে যে লেনদেনটা ছিল, 1 তারিখের লেনদেনটা কি ছিল আমরা একটু পড়ি। লেনদেন ছিল আছে আজিমা কারবারে 20,000 টাকা বিনিয়োগ করলেন। 20,000 টাকা বিনিয়োগ করলেন কি নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ এখানে কি সম্পদ বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। 2 তারিখে বলছে কি দেখো যে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000 টাকা, অর্থাৎ অফিস সরঞ্জাম ডেবিট নগদান ক্রেডিট। এখানে আমরা কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করে জাবেদা করতেছি না, কিন্তু জাবেদা কিভাবে করতে ঠিক সেম ভাবেই কিন্তু করতেছি। এখানে কি ডেবিট সম্পদ বৃদ্ধি এবং আছে ক্রেডিট কি সম্পদ হ্রাস, অর্থাৎ আমি অফিসের জন্য যেটা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপরে বলছে 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করা, যে অফিস ভাড়া 3 মাসের অগ্রিম পরিশোধ করলে যাবে কি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ এখানে কি সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। এই সেকেন্ডে একটা কথা আছে ভাড়া শুধুমাত্র ব্যয়, যদি অগ্রিম ভাড়া কথাটা উল্লেখ আছে তার মানে বুঝতে হবে এখানে অগ্রিম ভাড়া দ্যাটস হচ্ছে কি খরচ বা আয়ের সাথে কি বলছি কি খরচ বা আয়ের সাথে অগ্রিম বা বকে উল্লেখ থাকলে উহা চলতি সম্পদ অথবা চলতি দেয়। আমরা সবাই একটু নোট করে নেব, খরচ বা আয়ের সাথে অগ্রিম বা বকে উল্লেখ থাকলে উহা চলতি সম্পদ অথবা চলতি দেয়। তাহলে আমাকে কি খরচের সাথে অগ্রিম দ্যাটস মিন আমার সম্পদ হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইছে, আবার কি নগদ টাকা সম্পদ হ্রাস। এরপর প্রশ্ন বলছে কি ধারে এবছর কি রামিনের নিকট হচ্ছে পণ্য বিক্রয় করা হলো, বিক্রয় দ্যাটস মিন হচ্ছে রামিনের নিকট বিক্রয় দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় সেখানে রামিন লিখে দিতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। ডেবিট সম্পদ বৃদ্ধি আর এখানে কি ক্রেডিট আছে কি আয় বৃদ্ধি, বিক্রয় করছে মানে কি আয় হয়েছে। এবার বলছে কি ব্যাংক চার্জ যদি হয় তবে আমরা কি ব্যাংক চার্জ যদি হয় তাহলে কি ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ খরচ বৃদ্ধি পাইছে সম্পদ বৃদ্ধি পাইছে। ওকে, এর পরের প্রশ্নটা কি বলছে 6 নম্বর প্রশ্ন দেখি। 6 নম্বর প্রশ্ন বলছে কি যে তোমার নগদে এখানে বলছে কি উল্লেখ করছে কি ব্যাংক হতে উত্তোলন করা হলো, ব্যাংক হতে উত্তোলন করলে যাবে কি নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব অর্থাৎ সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। এখানে কি সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। ধারে পণ্য ক্রয় করা হলো, কি বলছে ধারে পণ্য ক্রয় করা হলো, ধারে পণ্য ক্রয় করলে কি ক্রয় হিসাব ডেবিট পাওনাদার অর্থাৎ প্রদেয় লিখতে পারো, প্রদেয় হিসাবও লিখতে পারো, পাওনাদার হিসাব প্রদেয় হিসাব, অর্থাৎ এখানে কি হলো খরচ ব্যয় বৃদ্ধি পাইছে দায় বৃদ্ধি পাইছে। এরপরে বলছে কি যে তোমার মজুরি প্রদান করা হলো, মজুরি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ মজুরি খরচ বৃদ্ধি আর নগদ টাকা কমে যাওয়া সম্পদ হ্রাস। তারপরে বলছে কি ক্রয় ফেরত, আমি কি বলি ক্রয় যদি ফেরত হয় আমি পণ্য ক্রয় করছিলাম যে কোনো কারণে মেয়াদ উত্তীর্ণ হতে পারে নষ্ট হতে পারে যে কোনো কারণে আমি ফেরত দিব, কাকে ফেরত দিব পাওনাদার, অর্থাৎ এটা তখন বাকিতে আমরা এখানে কি বলছে যে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ওকে, ব্যাংক চার্জ বলছে কি ব্যাংকে জমা দেয়া হলো ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। এখানে জাবেদা করিনি ডেবিট ক্রেডিট নির্ণয় করছে, কিন্তু জাবেদা যেভাবে করতে হয় আমরা জানি কি সব সময়ের জন্য একটা জিনিস মনে রাখবো যে এটা আমরা মনে রাখার জন্য আমি বলছি এটা যদি আমার মনে থাকে তবে আমরা হিসাব কয় প্রকার, হিসাব হচ্ছে 5 প্রকার। আমি এটা একটু লিখে নিই, আমি কি জানি সম্পদ আর হচ্ছে ব্যয়, এটার বৃদ্ধি হচ্ছে ডেবিট আর হ্রাস হচ্ছে ক্রেডিট, ডিয়ার সিয়ার আয় দায় মালিকানা সত্ত্ব, তবে এটা হ্রাস হচ্ছে ডেবিট আর বৃদ্ধি হচ্ছে ক্রেডিট। তাহলে ক্লিয়ার? আমি কি বললাম হিসাব কয় প্রকার 5 প্রকার, কি কি সম্পদ ব্যয় এটার বৃদ্ধি পাইলে ডেবিট হ্রাস পাইলে হচ্ছে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব হিসাব হচ্ছে 5 প্রকার। এখানে আমি সম্পদ আর ব্যয়কে বলছি যে বৃদ্ধি পাইলে ডেবিট হ্রাস পাইলে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তবে ডেবিট বৃদ্ধি পাইলে ক্রেডিট। আমরা এইটুক মনে রাখবো, তবে এইটুক মনে রাখলে আমরা অনেকটাই আমাদের জন্য সুবিধা হবে। এটুকু আমরা সকল ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। যেমন লাস্টেরটাই যদি বলি ব্যাংকে জমা দিল ব্যাংক হিসাব ডেবিট নগদান, অর্থাৎ কি এখানে সম্পদ বৃদ্ধি পাইছে আবার কি সম্পদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস পাওয়া নাকি ক্রেডিট আর সম্পদ বৃদ্ধি মানে কি ডেবিট, অর্থাৎ সম্পদ এখানে ব্যাংক হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি আর ডেবিট ক্রেডিট নির্ণয় এটাই হচ্ছে বিষয়।
ওকে, এরপরে দেখো আরেকটা প্রশ্ন, আমাদের সপ্তম অধ্যায়ের একটা প্রশ্ন। এই সপ্তম অধ্যায়ের প্রশ্নটা কি আসছে আমরা একটু দেখি। সপ্তম অধ্যায়ের প্রশ্ন আসছে কি, জনাব ফয়সাল একজন ব্যবসায়ী, সাভারে আসলে তার একটি নার্সারি ব্যবসা আছে। সেখানে তিনি নানান ধরনের ফুল, ফল ও ঔষধি গাছের চারা উৎপাদন করেন। 2024 সালের জুলাই মাসে তার ব্যবসা নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়। কি সম্পাদিত হয়? এক বলছে কি 5 তারিখে বলছে মামুনের নিকট থেকে গাছ ও বীজ ক্রয়, অর্থাৎ একজন যদি তোমার নার্সারি ব্যবসায়ী হয় তার কাছে এটা কি পণ্য, অর্থাৎ হচ্ছে কি 25,000 টাকা দিয়ে কিনেছে। মামুনের নিকট থেকে গাছ ক্রয় করছে কত টাকা? 25,000 টাকা। আফ্রিদি এন্ড কয়ের নিকট নগদে বিক্রয় 37,000 টাকা। গাছ ফেরত দেওয়া হয়েছে, অর্থাৎ গাছ যে কোনো কারণে কিনছিল এবং সেই গাছটা ফেরত দিল। কার কাছ থেকে? এই যে গাছ কিনছিল 25,000 টাকা, তাকে ফেরত দেওয়া হলো। কর্মচারীদের বেতন দেওয়া হলো এবং বিজ্ঞাপন ব্যয় এত টাকা। তাহলে আমি এর যদি প্রত্যেকটা জাবেদা জানি, তাহলে আমার কাছে কিন্তু যে কোশ্চেনই চাক না কেন সবে আমি করতে পারবো। এখানে বলছে 5 ও 10 তারিখে জাবেদা লেখো। 5 ও 10 তারিখে জাবেদা আমরা জানি 5 তারিখে মামুনের নিকট, এখানে কি বাকিতে বিক্রি করছে, অর্থাৎ আমি ক্রয় করছে। এখানে বাকিতে ক্রয় করলে যাবে কি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার মামুন হিসাব ক্রেডিট, পাওনাদার মামুন হিসাব ক্রেডিট। 10 তারিখে জাবেদা কি? 10 তারিখে বলছে কি আফ্রিদি এন্ড কয়ের নিকট নগদে, যখন নগদে বিক্রয় উল্লেখ থাকে, কি বলছি নগদে বিক্রয় যদি উল্লেখ থাকে, এখানে কি উল্লেখ করছে? নগদে বিক্রয় করা হলো, অর্থাৎ নগদে বিক্রয় করলে তখন আর নামের কোনো প্রয়োজন আসে না, তখন কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আমরা এটা একটু করে দেখি কিভাবে আছে। তাহলে আমরা এইভাবে লিখবো। কিভাবে লিখবো? উপরে নাম লিখবো, নাম লিখে জাবেদা লিখবো। এরপর আছে তারিখ 24 সাল 2024 সাল জুলাই 5 তারিখ 10 তারিখ। এখানে কি লিখবো? শিরোনাম মানে হিসাবের শিরোনাম আর ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জাবেদার স্টক, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার মামুন হিসাব ক্রেডিট। এখানে কি করছিলাম? বাকিতে এখানে আমি কি করছি? কি ক্রয় করছি? আমি গাছ মানে গাছ ও বীজ ক্রয় করছি। এবার হচ্ছে কি নগদে বিক্রয় করছি, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদে বিক্রয় করা হলো। ওকে, 2 নম্বর প্রশ্ন কি বলছিল? 2 নম্বর প্রশ্ন বলছে কি? 2 নম্বর প্রশ্ন বলছে, আমরা একটু দেখি 2 নম্বর প্রশ্নটা একটু দেখি। ক্রয় হিসাব, নগদান হিসাব এবং ক্রয় ফেরত টি স্টকের মাধ্যমে, কি স্টকের মাধ্যমে? টি স্টকের মধ্যে হিসাবভুক্ত করে খতিয়ানভুক্ত করে যে নির্ণয় করো। তাহলে আমরা এটা বুঝি, যখন আমাকে খতিয়ানের স্টক কাটতে হবে এবং তা নির্ণয় করতে হবে, প্রথমে ক্রয় আমি কি করতেছি? টি স্টকের মাধ্যমে ক্রয় করি। ক্রয় হিসাবে যদি আমি ক্রয় হিসাবে, নগদান হিসাবে এবং ক্রয় ফেরতের এবং টি স্টকের কাজ কি আমাকে কাটতে হবে কি তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা। এবার কাজ কি? আমাকে ক্রয় করছিলাম প্রথমে 1 তারিখে, কি করছিলাম 5 তারিখে ক্রয় করছিলাম মামুনের নিকট থেকে। তাহলে পাওনাদার এখানে ক্রয় ডেবিট পাশে ক্রয় হিসেবে লিখে টাকা লিখবো। এবং এর সাথে ক্রয় আর কোনো লেনদেন নাই, অর্থাৎ আমার এটার ব্যালেন্স টানতে হবে। কিভাবে? এটাকে টানলে যে টানে 25,000 টাকা, ঠিক এই পাশেও লিখতে হবে 25,000 টাকা। লেখার পরে এই টাকা যোগ করার পরে আমি এখানে ওই মাসের শেষ তারিখ জুলাই 31 তারিখ, অর্থাৎ ব্যালেন্স সিডি কত টাকা? 25,000 টাকা। ঠিক পরবর্তী মাস আগস্টের কয় তারিখ? আগস্টের 1 তারিখ ব্যালেন্স বিডি টাকা 25,000 টাকা। সবাই ক্লিয়ার? এরপরে আসা হচ্ছে কি, আমরা যদি নগদ যদি লেনদেন করি, নগদে কি কি ঘটনা ঘটছিল? প্রথমে হচ্ছে তোমার 10 তারিখে বিক্রি করছি, তার মানে কি টাকা আসছে। তাহলে আমার এখানে ঠিক একইভাবে টি স্টকের আমি ডেবিট পাশে লিখি বিক্রয় হিসাব, টাকা লিখবো কত টাকা? 37,000 টাকা। কেন লিখবো? কারণ এই টাকাটা আমার কাছে আসছে। এরপরে কি হচ্ছে? এরপর হচ্ছে কি আমাকে বেতন প্রদান করছে, কি হচ্ছে কি বেতন, কবে বেতন প্রদান করা হলো, তাহলে বেতন হিসাব লিখে 4,500 টাকা এবং বিজ্ঞাপন বাবদ 1500 টাকা। বিজ্ঞাপন লিখে 31 তারিখ কত? 1500 টাকা। তাহলে আমার ডেবিট পাস বড় না ক্রেডিট পাস বড়? অবশ্যই আমি এখানে দেখতেছি আমার ডেবিট পাস বড়। ডেবিট পাস যোগ করে ব্যালেন্স নামালাম কত টাকা? 37,000 টাকা। ঠিক একইভাবে এখানে লাগবো 37,000 টাকা। উপরগুলো বিয়োগ করার পরে ওই মাসের শেষ তারিখ ব্যালেন্স সিডি বিয়োগ করলে 31,000 টাকা এবং পরবর্তী মাসের 1 তারিখ আগস্টে ব্যালেন্স বিডি লিখে লাগবো 31,000 টাকা। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? আমাকে টি ছকের সিস্টেমটা হচ্ছে কি, আমি প্রথমত অবস্থায় ছকটা কিভাবে কাটবো আমরা সবাই বুঝতে পারছি। ক্রয় ফেরতের ক্ষেত্রে কি হয়েছে? ক্রয় ফেরতের ক্ষেত্রে এখানে আমাকে যে জাবেদা আসছে সেটা হচ্ছে কি, আমি জানি যে মামুনের নিকট থেকে যেটা ক্রয় করছিলাম সেটাই ফেরত দিছি। তাহলে আমার ক্রেডিট দিকে ক্রয় ফেরত লিখে টাকা, এটা যেহেতু আমার এই পাশে টাকা নেই, ব্যালেন্স শিটের সেম একইভাবে টানতে হবে। সবাই ক্লিয়ার? এরপরে গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে কি, মামুন হিসাব, বিক্রয় হিসাব এবং বেতন হিসাব এবং বিজ্ঞাপন হিসাবে চলমান জের স্টক। কি বলছে? চলমান জের স্টকে করতে হবে। চলমান জের স্টকে যদি করতে চাই, তাহলে প্রথমত অবস্থা আমাকে কিভাবে স্টকটা কাটতে হবে? তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, বা এখানে ব্যালেন্সও লিখতে পারো বা উদ্ধৃত লিখতে পারো, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স।
প্রথমে যেটা লিখছিলাম, তাহলে আমার 5 তারিখ, আমাকে প্রথমে জুলাই 2024 সালের 5 তারিখ, জুলাই 5 তারিখে কি বলছে, কোরা হিসাব লিখে, যেহেতু মামুন হিসাবে কত টাকা, 25,000 টাকা। এবার কি কোরায় ফেরত দিয়েছিলাম কত টাকা, অর্থাৎ 2500 টাকা। আমার এখানে কি ডেবিট, অর্থাৎ এটা হলো ক্রেডিট, আমি মাইনাস করলে তো কত থাকে, অর্থাৎ ডেবিট আর ক্রেডিট, যদি ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয় তবে মাইনাস হয়, ডেবিট ডেবিট প্লাস হয়, ডেবিট ক্রেডিট মাইনাস হয়। যদি আমার এখানে যদি আসতো যে ক্রেডিটে বসতো, তাহলে আমি ক্রেডিটে যোগ করে বসাতাম, আর যেহেতু এটা ক্রেডিট ব্যালেন্স আছে, আমার এটা আছে ডেবিট, ডেবিট ক্রেডিট বিয়োগ করে বসাইছি। ওকে, এরপরে বলছে কি বিক্রয় হিসাব। তা বিক্রয় হিসাবে তো আমার কি নগদে বিক্রয় করছি, অর্থাৎ বিক্রয় লিখে আমার একইভাবে ছক কেটে এইখানে কি বিক্রয়ের টাকাটা কোথায়, ক্রেডিটে, ক্রেডিট ব্যালেন্সে ক্রেডিটে বসে যাবে। এরপর এটা কি আসতেছে, বেতন হিসাব। বেতন হিসাবে আমি কি একটা বেতন প্রদান করছি নগদে, অর্থাৎ নগদান হিসাব লিখে ডেবিটে ডেবিট ব্যালেন্স বসে যাবে। এরপরে কি হচ্ছে বিজ্ঞাপন, ঠিক একইভাবে লিখলাম, অর্থাৎ আমার রহিম হিসাবে এখানে আমার ব্যালেন্সে কত টাকা, 22,500 টাকা, 37,000 এত টাকা, এবং হচ্ছে তোমার 4,500 টাকা, এবং তোমার 1,500 টাকা। এইটা ছিল আজকের এই 3টা প্রশ্নের সমাধান। আমি আশা করব যে তোমাদের সকলের জন্য বলছি, তোমরা যদি তোমাদের এই প্রশ্নটা খুব ভালোভাবে 3টা প্রশ্নের সমাধান করতে পারো, ইনশাআল্লাহ এই অধ্যায়ে আরো কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আগামী ক্লাসে থাকছে, এবং তোমরা সবাই ভালোভাবে করবে, বেশি বেশি পরীক্ষা দেবে এবং নিজেকে যোগ্য করে বানিয়ে তুলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা, শুভকামনা রয়েছে সবার জন্য। সবাই সুস্থ থাকো পরবর্তী ক্লাস দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।